অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি আপনার কাছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা, এই যেই সমস্যাগুলোর কথা আমরা বলছি, সরকার অগ্রাধিকার দিয়েছে এই 6 মাসের জন্য 3টি বিষয়ের কথা আমরা বলছি বড় আকারের: জ্বালানি সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই ইস্যুগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়া আজিজুল বারী হেলাল ভাই বলছেন, এবং সরকার চেষ্টা করছে এগুলো যতটা মিটিগেট করা যায়। প্রথমত আমি এক্ষেত্রে বলবো, হেলাল ভাইয়ের কাছে প্রশ্ন রাখি, যদি শেখ হাসিনা 15 বছর চালায় গেল, মাঝখানে প্রায় 18 মাস 19 মাস ইউনূস সরকার, তারপরে 6 মাস এই সরকার। এই সরকারের হেলাল ভাইদের কাছে যদি প্রশ্ন করি যে এই 6 মাসের বিদ্যুৎ গ্যাসের যে অবস্থাটা আর ইউনূস সাহেবের 18 মাসের বিদ্যুৎ গ্যাসের যে অবস্থাটা এক কিনা, কোনো সন্দেহ নাই যে ইউনূস সাহেবের 18 মাসে এর চেয়ে ভালো ছিল। সেও তো রিসিভ করছে, ডাইরেক্ট রিসিভ তো করছে সে। উত্তরাধিকার সূত্রে যদি রিসিভ করে থাকে, শেখ হাসিনার পর ইমিডিয়েটলি টেক ওভার করলো ইউনূস সাহেব, এবং 18 মাস উনি কাটাইছেন। এই 18 মাসে কিন্তু আমি নিশ্চিত করে বলছি এই সংকট হয়নি। তখন তো ইরান যুদ্ধ ছিল না, সেটা আরেক চ্যাপ্টার। ওইটা তো আনতে হবে। না ঠিক আছে, আমি আপনার সাথে কিন্তু জ্বালানি মন্ত্রী যে 2 বছরের সংকটের কথা বলছেন, যে 2 বছর লাগবে সমাধান করতে, সেটা তো ইরান যুদ্ধের সাথে সম্পৃক্ত না। না ঠিক আছে হেলাল ভাই, আমি আপনার সাথে আমি একমত। আপনার সাথে আমদানিতে কোনো সমস্যা না, তখন রেমিটেন্সও আমাদের রিজার্ভও ছিল, ওই তো আমি রিজার্ভ ছিল না, আনতে পারছি না। আপনার সাথে এখন আপনি আনতেই পারছেন না। এটাও ইউনূস সরকারের সফলতা যে রেমিটেন্স। না আমি ইউনূস সরকারের সফলতায় যাচ্ছি না, আমি হেলাল ভাইয়ের সাথে একমত। তো তখন যুদ্ধটা ছিল না, তাহলে যুদ্ধের অজুহাত দেন, যুদ্ধের অজুহাত দিতে না, ওই পদ্ধতি সেটা লজিক্যালি বলতে হবে। বিদ্যুৎটা আসে, মানে তেলটা তারপরে আসে ওই পথ দিয়ে, তারপরে আসে পথটা বন্ধ। এই সার্বিক পরিস্থিতি আপনার পলিটিক্যাল লিডার, কালকে যদি আমাদের দায়িত্ব দেয় দেশটা চালানোর, আমার জন্য হয়তো অভিজ্ঞতা নাই, আমি পলিটিক্যাল লিডার না। আপনারা তো 16 বছর দেশ চালাইছেন, যেটা আন্দোলন করেন, যাই করেন, মাইর খান, গুতা খান, ক্ষমতায় ছিলেন, দেশের কোথায় কি সব আপনাদের নখদর্পণে। কি আসলে কি করবে? নির্বাচনের আগে কি আপনারা আদৌ বলছিলেন? আপনাদের নির্বাচনের আগেই তো যুদ্ধ শুরু হয়েছে, তখন বলছিলেন যে আমরা টেক ওভার করলে কিন্তু এই পরিস্থিতিতে তেল, গ্যাস, বিদ্যুতের সমস্যা হয়ে থেমে গেছিল। না, এটা তো বলেন না। কেউ এরকম, মানে আমি বলছি যে শুনেন, শুরু হয়ে গেল, এক্সকিউজ খোঁজাটা কিন্তু স্কেপ করা না। আমরা বলছি যে কেন আপনি বিদ্যুৎ, মানে গ্যাসটা, যেমন ধরেন মূল জ্বালানি গ্যাস, যেমন ধরেন বা তেল, ওইটা আনতে পারছি না, যেমন ধরেন তারপরেও আনছি। কতগুলা কাজে কিন্তু কোনো ত্রুটি হচ্ছে না, কাকে কোথায় নিয়োগ দিবেন বসাবেন কোনো ত্রুটি হচ্ছে না। তো আপনি যদি না বলতেছি সরকার গঠন না করেন, সরকার চালাবেন কি? গঠন করতে ঠিক আছে, কিন্তু আমি বলছি কোথাও কিছু প্রশাসনে গঠন করতে হবে না, কোথাও লোক পরিবর্তন করা, লোক বদল করা। যেমন আপনি ধরেন, আপনি যদি বিশেষজ্ঞরে বাদ দিয়ে অন্য লোকের বসান, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কারে বসাইছেন, গভর্নর আপনার পছন্দ মতো বসাইতেই পারে অবশ্যই, কিন্তু প্রিভিয়াস যিনি ছিলেন তার চেয়ে যোগ্য কিনা আলোচনা এইটা আসতে হবে যে না রে ভাই, ওনার চেয়ে ভালো বসাইছে। তো কেউ এই তিনি কি ওনার চেয়ে ভালো কি মন্দ, এই বিচারটা করে আমাদের দৃষ্টিতে বর্তমান যিনি উনি ভালো, আমাদের জন্য ভালো, সরকারের জন্য ভালো, জনগণের জন্য ভালো না, সরকারের জন্য ভালো। ভাই জনগণের সরকার ক্ষমতায়, জনগণের জন্য ভালো না, এই কথা বলে সরকারটা জনগণের জন্য ভালো। আরে ভাই, বিএনপি সরকার কি জনগণের সরকার না? জনগণ বলতে পারতেছি না, আমি বলি কথাবার্তা তো ঠিক করে বলতে হবে। ঠিক আছে ভাই, এটা তো যেমন আমরা বাংলাদেশের ইতিহাস ব্রেক করেছে। আমরা যেমন সংসদে 2টা অধিবেশন করলাম, 2টা অধিবেশন আমাদের কি আলোচনা হয়েছে বলেন তো? অনেক কিছু আলোচনা, স্বাধীনতার পক্ষ শক্তি কি, বিপক্ষ শক্তি কি, বিদ্যুৎ আলোচনা হয়েছে, গ্যাস আলোচনা হয়েছে, এই নিয়ে অর্ডিন্যান্স প্রথম অধিবেশনে আলাপ হয়েছে এইগুলা। তার সাথে কিছু অর্ডিন্যান্সে আইনে রূপান্তর করছেন, কোনগুলা যেটা বেসিক কোনো চেঞ্জ হয় এইরকম গুলা সবই পেন্ডিং রাখছেন আপনারা। কি? মানবাধিকার কমিশন আইন, দুদক কমিশন আইন, তারপরে কি এই গুম অধ্যাদেশ আইন, ইত্যাদি ইত্যাদি। এখন আপনি বলতে পারেন, আমরা অনেকেই বলছে যে এগুলা পাশ করে না কেন, কি আবার গুম করবে? না, শেখ হাসিনার যে ক্যাপাসিটি ছিল গুম করার, সেই ক্যাপাসিটিও না, সেই ক্যাপাসিটিও নাই। আবার তখন বলছিল কি জানেন, এগুলো খুব পোক্ত করে আনবেন, যেখানে 2/3 মেজরিটি আপনার আছে, আপনার তো কোনো টেনশন নাই। সকালে একটা আইন করবেন, বিকালে এটা সংশোধন করবেন, পরদিন সকালে আরো সংশোধন করবেন, তারপর দিন আরো মজবুত করবেন। জনগণ তো দেখতে অ্যাটলিস্ট যে না, গুম অধ্যাদেশটাকে আইনে রূপান্তর করেন। ভাই, আমরা তো স্যাটিসফ্যাকশন পাইতাম, আপনি করলেন না কেন? বিষয়টা ওইখানে। আপনি মন্ত্রিসভায় পাশ হয়েছে আপনাদের বক্তব্যের কারণে, না ঠিক আছে, পাশ করেছে, এখন আমরা বিল আকারে, কিন্তু যারা গুম করবে তারাই তদন্ত করবে। ওই যে
না না যারা গুরুত্ব দেয় আপনারা তারা কি কিন্তু ইনারা সেটা সুপারফিশিয়াল secondary। জানে। আমি বলছি সেটা টোটাল secondary। জিনিসটা সম্বন্ধে ওনাদের এবং সংসদ এটা- দেখেও এটা না, হইলো কি, শোনেন। সংসদের ওই বক্তৃতাগুলো পড়েও না, সংসদে কি কি হলো আমি এই জায়গাটা কথা বলছি। আমি- আপনারা আমি- কিন্তু আমি- যেমন আপনি বন্ধের হাতে দেখা হেলাল ভাই কথা যেমন বলছেন। বিদ্যুৎ নিয়ে বলছে, আমি যেটা জানছি পত্রিকা সূত্রে বিরোধী দলের এনসিপির তারা একটা প্রস্তাব দিছে 30 দিন মেয়াদি, 6 মাস মেয়াদি, মানে মানে একেবারে ইমিডিয়েট, Emergency। তারপরে ইমার্জেন্সি, তারপরে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, দিস অলরেডি ভালো তো। এবং সেটা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাইছে কিনা সেটাও তারা আক্ষেপ করছে। আচ্ছা যদি তাই হয়, আক্ষেপ করলে পৌঁছাইছে কিনা সেটা তো সংসদ খুললে বোঝা যাবে। না না ওইটাই বলতেছি। আপনি আগে যেমন না, 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 বলছিলেন যে 12টা কোম্পানি না, দিয়ে দিয়েছে। হেলাল ভাই আমার কথা ওইখানে ওইটা না। চাঁদাবাজি হবে। আমার কথা হলো যে সংসদ বিদ্যুৎ করবে, ক্ষেত্রে কোথাও তারপরে যে আমরা- 1 টাকা চাঁদাবাজি হয়েছে কেউ দেখাতে পারবে? না না আমি চাঁদাবাজিতে আসতেছি না। ওই যে বললেন আপনি বলতেছেন যে না, এই যে প্রস্তাবগুলা সেইটা সংসদ আসলে আমরা জানবো, এটা তো অ্যাকশন দরকার। আমার তো সংসদ আসলে বলবে এরা এই প্রস্তাব দিয়েছে আমরা জানলাম, মানে ডাক্তার এখন আশীর্বাদ সিদ্ধান্ত করবে, নিব। রোগী মারা গেল। বিষয়টা কি রকম যে একটা লোক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে, ব্লিডিং হচ্ছে, আমরা 4 জন বসে ডিসাইড করতেছি আচ্ছা কোন হাসপাতালে নিব, কোনটায় পয়সা কম লাগবে, বিষয়টা কোনটায় কিন্তু এরকম ডাক্তার না, ভালো, জাকির ভাই। আমরা কাটতাই বিদ্যুতের আমার গ্যাস অবস্থা- নাই, বিদ্যুৎ নাই, প্রস্তাব দিছে, কিন্তু প্রস্তাবের সেটা কাজ শুরু হবে। ডক্টর- আমরাই বলি হেলাল ভাই, আমরা হচ্ছে খারাপ আমি নেই। বলি একটা আপনি অনেক আজকের অবস্থা ছাত্র দেখেন। আমি বলি আমারটা শেষ করি, দুই অনেক তিন ছাত্র আছে সমস্যা কিরকম, হেলাল ভাই, একটু, যেমন হেলাল আপনার ভাই, ছেলে একটু- লেখাপড়া করতেছে, আপনি একটু- আপনি যদি দেখেন যে আপনার ছেলেটা মনোযোগের সাথে লেখাপড়া করতেছে, কোনো ঘাটতি নাই, কমতি নাই, তারপর যদি রেজাল্ট খারাপ করে আপনার স্যাটিসফ্যাকশন পাবেন, সেটা কি যে না আমার ছেলে চেষ্টা করছে, আমি দেখছি ফলাফল খারাপ হয়েছে। আমরা তো সেই চেষ্টাটা দেখছি না। আপনি 2 বছরের টাইম চাওয়ার মানে হচ্ছেই, আমরা তো আমাদের রাজনীতিবিদদেরকে চিনি, রাজনীতিবিদদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা কি জানেন? শেষ কথা বলতে কিছু নাই। আপনি দেখেন, এবং রাজনীতিবিদরা প্রতিশ্রুতি ভঙ্গ করলে কর্মীরা কিন্তু কোনো মাইন্ড করে না। কেন মাইন্ড করে না? আমি শুধু বিএনপি আসলে ক্ষমতায় তা না, কালকে জামাত ক্ষমতা আসলে একই জিনিস হবে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে একই জিনিস হবে। কারণ রাজনীতিবিদরা ক্ষমতা আসলে কি হয়, কর্মী থাকে চাঙ্গা, 1, 2 তার মাঠে তার ক্ষমতা দেখানোর জন্য কর্মীকে শেল্টার দিতে হয়, 3 তারা সচ্ছলতায় অটোমেটিক সচ্ছল হয়। এই চাঁদাবাজি করে কিনা ওইটা আমি বলবো না, আমার কাছে তো চাঁদা নিতে আসে নাই কেউ, বা আমি আমার সামনে দেখেও নাই যে অমুকে চাঁদা, বাট আমি নিশ্চিত করে বলে দিচ্ছি তারা সচ্ছল হয়। কিভাবে হয়? কিভাবে হয়? কিভাবে হয়? আপনার কোনো তার কোনো কর্মসংস্থান হয় না, এটাও হেলাল ভাই সচ্ছল হয়ে যায় নিশ্চয়ই। কিভাবে? এই যে সচ্ছল হয় যারা, সচ্ছল হলে গেলে মাঠে তোরা থাকিস, ঝামেলা হলে দেখিস, 1, 2 সমস্ত রাজনৈতিক দল ক্ষমতাসীন হয়, ক্ষমতায় গিয়ে প্রশাসন নিয়ে, প্রশাসন ছাড়া জাস্ট জিরো, নো হিরো। কেন বলছি? আওয়ামী লীগ যে 15 বছর ক্ষমতায় ছিল, হিরো ছিল কিভাবে? প্রশাসন। জাস্ট প্রশাসন। পতন হইল কিভাবে? যখন প্রশাসন এসে হাত মিলায় জনতার সাথে। আজকে ওই 17 বছর বিএনপি জামাত রাস্তায় রাস্তায় ঘুরছেন, আপনার শক্তি কই? আজকে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী দেশে আছে, তার শক্তি কই? কারণ প্রশাসন নাই। যেটা আমি বলছিলাম যে শেখ হাসিনা 15 বছর দেশে রাজত্ব করছে প্রশাসন নিয়ে, প্রশাসনের লোকগুলো হইলো তাদের কাছে ইসরায়েল, আর দেশের জনগণ হইল ফিলিস্তিন। আজকে যারা ক্ষমতায় আছেন তাদের কাছে প্রশাসনের লোকগুলো ইসরায়েল, আমরা সাধারণ জনগণ ফিলিস্তিন। কেন বলছি কথাটা? আপনার টাকা নাই, হেলাল ভাইও বলবে টাকা নাই, আমিও বলি টাকা নাই, আমি ক্যাপাসিটি চার্জ দিতে পারছি না, ওভার চার্জ দিতেছি বিদ্যুৎ বিলে। আপনি যে পে স্কেল দিচ্ছেন 100 থেকে 140 ভাগ বাড়াচ্ছেন, আপনি 18 কোটি লোকের তোর চুষবেন এটার জন্যে। তো 18 কোটি লোকের চুষবেন, 18 লক্ষ লোকের সুবিধা দিবেন, মানে ফিলিস্তিনদের চুষবেন, ইসরায়েলের সুবিধা দিবেন। এই সরকার তো আমরা চাই না। We want a change. এই যে- এবং যে চেঞ্জটা আমরা চাইছিলাম, We want a change, এখান থেকেই শুরু করতে চাই, আসতে চাই আজগরি আলমাস থেকে। হ্যাঁ। এবং রাজ জাকির ভাইকেও তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আচ্ছা, করুন। পলিটিক্যাল ফিলোসফি এবং জেনারেল যে সমাজ সোশিয়াল ফিলোসফি ইজ নট দ্য সেম। পলিটিক্স ইজ টু সিরিয়াস ম্যাটার, ইট ইজ টু বি লেফট টু দ্য পলিটিশিয়ানস। এটা একটা বড় বিখ্যাত কথা। আপনি যেটা বলছেন যে সাধারণ মানুষ হলো ফিলিস্তিন আর ইস্টাবলিশমেন্ট হলো ইসরায়েল, প্রশাসন। এই কথাটা হলো পপুলিস্ট কথা, নট এ গুড সেন্টেন্স, এটা পপুলিস্ট কথা। 18 কোটি জনগণ হলো ফিলিস্তিন আর ইস্টাবলিশমেন্ট ছাড়া, দ্যাট মিনস সরকার ছাড়া, রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কি জনগণকে পাইলটিং করবে কে? এই জন্যই তো দেশে দেশে রাষ্ট্রের ধারণা হয়েছে, দেশে দেশে সরকারের ধারণা হয়েছে, রাজনীতি একটা অপরিহার্য অংশ হয়ে গেছে। আপনি যে রাজনীতিকে এইভাবে ইগনোর করতে না, আন্ডারমাইন একটু যোগ করি, আপনি 30 কি সেকেন্ড। চাচ্ছেন? হেলাল ভাই একটু যোগ আপনি করি। এটা অরাজনৈতিক না, একটু যোগ করি ভাই। ডক্টর আমি আমার ইউনূস ভাই একটু মার্কা যোগ করি। অরাজনৈতিক আমরা সরকার যেটা চাচ্ছেন। বলছি সেটা কি জানেন? আপনার ফিলোসফি মানে 18 কোটি লোকের কাছ থেকে আপনি চুষবেন। না, এই 18 লোকের চুষবেন না, লক্ষ আপনি লোকের ট্যাক্স ভাগ্য পরিবর্তনের জন্য, জনগণের জন্য কি ভাবলাম? পৃথিবীর কোন দেশের লোক ট্যাক্স দেন আপনি তাই বলেন? না, জনগণের জন্য ভাবলাম। ট্যাক্স দেওয়া কি চুষবেন বলবেন?
না, জনগণের জন্য ভালো লাগে, জনগণের বাড়বে। তুমি ভাই যেটা এটা তোমার বিপক্ষে বলছো, তুমি বোঝোনি। না, না, বলো, বলো, এই জন্য অসুবিধা জামাতকে পলিটিক্যাল হইতে হবে। না, তুমি যেটা বলছো, জামাতের আন্ডারমাইন করছে। দেখেন, ট্যাক্স নেওয়াকে আপনি ট্যাক্স দেবেন, সরকার ট্যাক্স তো দিবে। আমি বলি সরকারকে ট্যাক্স- ট্যাক্স দিবে, সরকার সেই ট্যাক্স জনকল্যাণে কাজ করবে, তাই তো? এখন ট্যাক্স দেওয়াকে চুষবেন বলবেন, তাহলে কেমন হলো? কারণ কি না, বলি? একটা- আপনি একটা- একবারে একটা- 100 থেকে একটা- 140% কথা অন্যদিকে বাড়াবেন। না যায়, আমরা- দিকে সুবিধা বাড়াবেন। দেওয়ার জন্য। সময়টা তো আরে যাচ্ছে ভাই, 10 বছর। হ্যাঁ, তো জনগণের জন্য কি? 10 বছর সময় জনগণের যাচ্ছে। জন্য 10 কি? বছর আরে ভাই, যাবত তাদের private সরকার sector-এ কি- চাকরি করে, যে তার কোনো কি হবে? সরকার কি দিনমজুরের কি হবে? এই জনগণের সরকার কি জনবান্ধব সরকার না হলে সেই সরকার দিনমজুরের কি দেশেরই তো হবে? সরকার। Private sector আপনি- চাকরি করে, তার কি হবে? আপনার কি হবে? আপনি সরকারকে ভাই, একজন প্রতিষ্ঠান পান দেখবে। বিক্রেতারও যে প্রতিষ্ঠান পরিমাণ কি ট্যাক্স 100 দিতে হবে, থেকে বাড়াইছেন না? সে কিভাবে এই ভাই, ব্যবসা তুমি করবে? না বুঝে ভাবতে কথা, হবে, এই শোনেন, সরকার যেহেতু বাড়াচ্ছে। আপনি শোনেন, সেটাই তো বলতেছি আমি, না বাড়াইলে? আর আপনি যে অন্তত বেসরকারি sector- আর এই যে 100 থেকে 140% বাড়াই নেবেন, আপনার টাকাটা কোথেকে পাবেন? অনলি জনগণ। ভাই, আপনি তো ইকোনমিস্ট না, আপনি কিন্তু আইনজ্ঞ, ইকোনমিস্ট না, ইভেন আপনি পলিটিক্যাল ইকোনমিস্ট না। আপনি একটা জেনারেল ধারণা দিচ্ছেন, দিতেই পারেন। যারা এই বিষয়টা বিশেষজ্ঞ তারা এটা বিবেচনা করবে, এটাও ঠিক। পলিটিক্যাল ন্যারেটিভ বা পলিটিক্যাল প্রোগ্রাম ছাড়া রাষ্ট্র চলতে ফাংশনেবল হয় না পৃথিবীর কোনো দেশে। সেটা নিয়ে তো আমাদের দ্বিমত নাই। এখন আপনি আসেন এইখানে, আমি এত আলোচনার ক্যানভাসটা এত অ্যাব্রু হয়ে গেছে যে কোন জায়গা আছে টু বি অর টু সে অর নট টু সে, কি বলবো আর কি বলবো না। আমি প্রথমে অর্ডিন্যান্স আর জুলাই চার্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পলিটিক্যাল কোশ্চেন। এটা আমি এখানে জামাত ইসলামের ধাপ্পাবাজিরা আমার জনগণের কাছে উপস্থিত করতে চাই। দেখেন, জামাত ইসলামের ধাপ্পাবাজিটা, টোটাল ধাপ্পাবাজিটা, আমি আগের যে কথাগুলো বলেছি যে চলে জুলাই চার্টারের ব্যাপারে উই আর টু মাচ কমিটেড। তার উদাহরণ হলো যে আপনি সাইন করতে চাননি, আপনি ডেপুটি স্পিকার নেননি, আপনি 5% আপনি নমিনেশন দেননি। এইটা আমাদের অনেক পুরনো কথা। এখন নতুন যে কথাটা বলবো সেটা বলি যে জুলাই চার্টারে আপনার আগে আমাদের অর্ডিন্যান্স ছিল 133টা অর্ডিন্যান্স। হ্যাঁ, 133টা অর্ডিন্যান্সেরকে আমরা বিল আকারে আনবো এবং আইন আকারে আইন হবে, সংসদে পাস বিল করবে। আনলে ওটা আইনে পরিণত হয়। হয়েছে 98টা তো হয়েছে। 97 বুঝছেন? 97 20টা আমরা বলছি যে কারা বলছি, আমরা বলছি কারা, একটা সংসদীয় কমিটি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সংসদীয় কমিটি কম্প্রাইজিং বাই জামাত অ্যান্ড বিএনপি। জামাত মিন্স 11 দল, কিন্তু জামাত যে ভাগের 4টি পেয়েছে তারা এককভাবে গ্রাস করেছে, এটা এনসিপিকে দেয়নি। এনসিপির ভাইদের এটা বুঝতে হবে। একটা সংসদীয় কমিটি করেছি, সেই কমিটি করে আমরা 98টা না 97টা অর্ডিন্যান্স তুলছি, 20টা লুফোলস। যেই 20টা লুফোলস থাকলে এটা আইন আকারে তুললে ভবিষ্যৎ সমস্যা হবে। এটা সংসদীয় কমিটি ঐক্যমত, সংসদের রিচুয়াল কি, সংসদীয় কমিটি যেভাবে বিলটা তোলে, যারা সংসদে যান তারা সেই বিলটা ওইভাবে জামাতের সদস্যরা কি সেটা তো হ্যাঁ অবশ্যই একমত। তাহলে আপনি তুলবেন কি করে? এবার শোনেন, সেইখানে বলা হচ্ছে যেমন আপনি একটা পপুলার ইস্যু এখানে বারবার বলা হয় আপনার ওই যে না না আপনার সংসদ সংবিধান সচিবালয়। সংসদ সচিবালয় না, না, বিচার বিভাগের সচিবালয়, পৃথক সচিবালয়। পৃথক সচিবালয়। সেই সচিবালয় আছে, সেই সচিবালয়তে ফ্যাসিস্টের দোসররা একদম পপুলেটেড এবং স্যাচুরেটেড। আমরা বলছি যে এই বিদ্যমান আইনে যদি আপনি এটা করেন তাহলে ওই সচিবালয়টা ফ্যাসিস্টের কারাগারে মানে পরিণত হবে। সংসদীয় কমিটি ঐক্যমত। আমরা এটা আবার নতুন করে আপনার কনসেনসাস কমিটি যে অর্ডিন্যান্সটা জারি করছে, ইউনূস সরকার যে অর্ডিন্যান্সটা জারি করছে, এটা তড়িঘড়ি করে একটা অর্ডিন্যান্স, সে অর্ডিন্যান্সে কিছু ভুলভ্রান্তি আছে। এটাকে বিল আকারে তুললে ফ্যাসিবাদী পুনর্জাগরণ হবে। তখন তৎকালীন পত্রিকাগুলো কিন্তু লিখছিল, আপনার প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, যুগান্তর, সমকাল সবাই লিখছিল যে সংসদ আপনার হাইকোর্টের সচিবালয়, হাইকোর্টের বিচার বিভাগের সচিবালয় স্বৈরাচার মুক্ত নয়। ওই আইনটা ওটা করা যায়নি, এখন আবার তোলা হবে। সেটা আমি বলছি সেটা স্বৈরাচার সচিবালয়টা রেখে স্বৈরাচার যারা আছে তারা তো চিহ্নিত, না, না, তাদেরকে এটা সরানো আইনের যেত না আপনি কি? আপনি যেভাবে বলছি না, এগুলোতে আইন করতে হয়, আইন করে করে এই নিয়োগগুলো হয়। এটা সংসদীয় কমিটি ইউনাইটেড, দ্যাটস ওয়াই এটা হয়েছে। তার মানে কি 20টা অর্ডিন্যান্স আমরা তুলিনি, এটা ঐক্যমত্যভাবেই তোলা হয়েছে সংসদের ডিবেটের ফলে, আলোচনার ফলে, সংসদীয় কমিটির আলোচনার ফলে। এইবার আসেন জুলাই চার্টারে। জুলাই চার্টারের মূল হিসাব হলো আপনার গণভোট। গণভোটে বলছে ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার বিকজ উই ডিড নট বিলিভ ইচ আদার। আমরা একে অপরকে বিশ্বাস করতাম না, বিধায় আমরা বলছি যে উই আর কমিটেড, উই ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। জামাত ইজ সেইং সো, এনসিপি ইজ সেইং সো, বাট উই নেভার বিলিভ ইচ আদার যে আফটার মানে হ্যাভিং দ্য পাওয়ার ইউ উইল নট ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। তখন একটা জনগণের উইল নেওয়ার প্রয়োজন হলো, যে জনগণের গণভোট, যে গণভোটটা আমরা বলেছিলাম যে খুবই কি দরকার ছিল। তারপরেও
ঠিক আছে, কেউ যেহেতু কাউকে বিশ্বাস করছে না, ভোটটা গণভোটের হয়েছে। মাধ্যমে হবে কি, জুলাই চার্টার ইউ আর বাউন্ড টু ইমপ্লিমেন্ট। এবং কিভাবে ইমপ্লিমেন্ট, হাউ টু ইমপ্লিমেন্ট, আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা জুলাই যে চার্টারে আমরা সিগনেচার করেছি সেখানে একদম কম পরিষ্কার অর্থে লেখা আছে। 1 থেকে 23টা দফা, আপনার আর্টিকেল, সাব আর্টিকেল, অ্যামেন্ডিং সাম আর্টিকেলস অ্যান্ড সাব আর্টিকেলস, 23 থেকে 86 যে দফা, এইটাকে আপনার রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে, আইন জারি করে, নির্বাহী আদেশে আপনার করা যায়। করা যাবে। এখন এটা জুলাই চার্টারে লেখা আছে। আমরা তখন বললাম, অনেক আলোচনা হয়েছে, আমরা বললাম দেন উই উইল মেক এ কমিটি সেম অ্যাজ অর্ডিন্যান্স। আমরা একটা কমিটি করি যে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ এগুলো সব জুলাই চার্টারে লেখা আছে, যেটা একটা সংসদের রিচুয়াল, এটা রেওয়াজ, কনভেনশন, যে আপনাকে একটা কমিটি করতে হবে। আমরা এখানে আরও উদার হলাম, যেহেতু জুলাই চার্টার ইজ দ্য প্রোটোপ্লাজম, জুলাই চার্টার ইজ দ্য প্রোটোপ্লাজম অফ আওয়ার 24th মুভমেন্ট, এটা একটা আমাদের মূল। সেইটা কমিটি করার জন্য আপনারাও 7 জন, যে যত সিট পাইছি, যেমন অর্ডিন্যান্সে আমরা 11টা কমিটির মধ্যে, আমরা 11টা পদের মধ্যে আমরা 7টা নিয়েছিলাম আমাদের সিট অনুযায়ী, তারা নিয়েছিল 4টা, 11 জনের কমিটি। এইবার আমরা বলছি না, 14 জনের কমিটি, আমরা 7টা, আপনারাও 7টা, যেহেতু জুলাই চার্টারটা ইম্পর্টেন্ট। ওনারা দেখে এই তো জুলাই চার্টার ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে জামাতের হাতের পলিটিক্সটা কি থাকে আপনি বলেন। এবার আসেন রাজনীতির বিষয়, না আপনি রাজনীতিটা দেখেন, আপনি ওইভাবে মানে সুপারফিশিয়াল কথা বলতে হবে না, তোমার বলতে দিয়ে হবে আফটার ফিনিশিং, আমার বলা শেষ হোক। জামাত দেখে কি ভাই, আমি আগে খেলতাম ইসলামী কার্ড, আমি আগে বলতাম শরিয়া আইন চালু করব, এক আল্লাহ, একামতে দিন, এইগুলো কিন্তু জামাত আর নেই। এই একামতের দিন দেখবেন তাকে লোগোতে আর নেই, দিন আর তারা প্রতিষ্ঠা করবেন। আগে ছিল কিন্তু একামতের দিন, আমি বলছি বিএনপি নিয়ে নিচ্ছে নাকি? নেই তো লোগোতে নেই। তারপরে আল্লাহ ক্যালিওগ্রাফি নেই, তারপরে শরিয়া আইন চালু করবে না। একজন হিন্দু ভদ্রলোককে নমিনেশন দেয় তো না, শরিয়া আইন ইসলাম আর থাকে না, ইটস অ্যাকর্ডিং টু ইসলাম, ইট নট মাই জেনারেল কনসেপ্ট। সুতরাং ইসলামিক কার্ডটা জনগণ দ্বারা প্রত্যক্ষ হয়েছে বলে হাতে হারিকেন ধরিয়ে 75টি সিট দিয়েছে সারা দেশে, লক্ষ কোটি টাকা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন দেখি কি আসে, আমার হলো জুলাই চার্টার, এইটাকে নিয়ে আলী রিয়াজ সাহেব যেভাবে দিছে যে বিএনপি তুমি নির্বাচন নিয়ে থাকো, আর জামাত তুমি আসো জুলাই চার্টার নিয়ে, এই আলী রিয়াজের থিওরি সে দিয়ে জুলাই চার্টার যদি ইমপ্লিমেন্ট হয়, জামাতের আর কোনো পলিটিক্স, তো মুসলিম লীগের মতো হয়ে যায়। মুসলিম লীগের যেমন সামনে এখনো যেমন এখনো পলিটিক্স নেই, প্রোগ্রাম, ওরা তখন করতে কি দেখেন, এই কমিটিতে নাম দেবে না, কোনোভাবেই নাম দেবে না। আরে ভাই এইবার আসেন একটু চাঁদাবাজি নিয়ে কথা বলি, আর 2 মিনিট সময়, চাঁদাবাজি নিয়ে কথা, 1 মিনিটের মতো একটু শেষ করেন, চাঁদাবাজি আমরা নিয়ে কথা বলি। বিরতিতে যাব। এই যে নির্বাচনে যে টাকার খেলা এবার জামাত দেখালো, আরডিএস প্রকল্প ইসলামী ব্যাংকে 22,000 কোটি টাকা আপনার 12ই ফেব্রুয়ারির আগে ব্যাংক থেকে তুলে এই টাকাটা কোথায় ব্যয় করেছে। বাংলাদেশ ব্যাংক যখন এটা তদন্ত করছে তখন ওনারা গ্রাহক আন্দোলন করে। আপনি শুনেছেন ব্যাংকের চেয়ারম্যান চেঞ্জে যদি গ্রাহক আন্দোলন হয়, এই 22,000 কোটি টাকার হিসাব যখন চাওয়া হচ্ছে যে ইসলামের নাম ধারণ করে ব্যাংকের টাকা লুটপাট করলেন, 22,000 কোটি টাকা আরডিএস রুরাল ডেভেলপমেন্ট স্কিম কোথায় ব্যয় করলেন। আর এখন কি হয়েছে জানেন, এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাতের বিভিন্ন নেতা কর্মী, শিবিরের নেতা কর্মীরা জনগণের কাছে যায় বলছে, মানে আন্দোলন থেকে টেলিফোন দিচ্ছে, এই অমুক জায়গায় কন্ট্রাক্টাইতে অমুক এত টাকা দিতে হবে। এখন পরের দিনই আবার জামাতের নেতারা তখন ফিজিক্যালি যাচ্ছে, যা বলছে তোমার কাছে এরকম ঠেট করেছে আমরা শুনেছি, এখন তো আর কিছু হবে না, ওসব বিএনপির পান্ডা, অমুকের পান্ডা। ওই লোক দেখে কিরে ভাই, তাই তো এখন তো আর কেউ ঠেট করে না। এই যে চিপা বুদ্ধি, এই যে জায়গাটা নিয়ে আমরা এই জায়গাটা নিয়ে ডাক্তার আব্দুল মান্নানের সাথে কথা বলবো। মানে উদর পিণ্ডে বুদর ঘরে দুইটি জায়গায় এসে ডাক্তার আব্দুল মান্নান আপনারা দুটি জায়গায় যায়, জামাতের ধাপ্পাবাজিটা ধরে ফেলেছে বিএনপি, এবং সেই জায়গা থেকে আপনি কি বলবেন? এবং জুলাই চার্টার নিয়ে আসলে কি এখন আপনারা যখন এখানে যে হেলাল ভাই অনেক বক্তব্য দিচ্ছেন, তো আমি খুব অল্পের ভিতরে ওনার উত্তর দেবো। একটা হচ্ছে যে আমাদের রাজনীতিটা ওনারা শেষ করে দিক, এটা বাস্তবায়ন করে দিক, পাশ করে দিক। আমরা যেভাবে চাচ্ছি আমাদের রাজনীতিটা ওনারা শেষ করে পাশ করে দিলেই তো হয়ে যায়, তা ওনারা তো সেটা পাশ করবেন না। তার মানে ওই পাশ করলে ওনাদের অসুবিধা আছে। প্রধানমন্ত্রীর 10 বছর, তারপরে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মানে ক্ষমতার ভারসাম্য, তারপরে হচ্ছে একই ব্যক্তি দলীয় ব্যক্তি কি হবে না, মানে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হবে না, এই যে অনেকগুলো জায়গায় ওনাদের রাজনীতিই থাকে না। আর এই যে উনি বললেন যেটা, সেটার উত্তর ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবই সংসদে দিয়েছেন, যে আমরা সে সময় সব কিছু মেনে নিয়েছিলাম যদি নির্বাচনটা না হয়। এই জন্য জনগণের সাথে প্রতারণা করেছে জুলাই নিয়ে বিএনপি। এই গণভোটের মাধ্যম দিয়ে এটা সংশোধন করতে হবে, এটার প্রথম প্রস্তাবক সালাউদ্দিন সাহেব এবং বিএনপি। কাজেই সেই গণভোটকে
অস্বীকার করে এবং গণভোটের রায়কে পদদলিত করে আজকে বিএনপি সংশোধনীতে চলে গেছে, সংস্কারে আর নাই। অর্থাৎ নিজেরা সংস্কারের রূপরেখা 31 দফার ভিতরে প্রথম দফাই হচ্ছে সংস্কার, অথচ সেখান থেকে বিএনপি সরে গেছে। কাজেই বিএনপির আগামী দিনে যে সংস্কার জুলাই সনদে আছে, এই সংস্কার যদি হয় তাহলে বিএনপির দলীয় রাজনীতির আমূল পরিবর্তন ঘটাইতে হবে। কিন্তু আপনারা আজহার আলী হেলাল ভাই যে অভিযোগটা করেছেন যে আপনারা কমিটিতে লোক দিচ্ছেন না কেন? বিএনপি আগামী দিনে দেশ পরিচালনা না, দল পরিচালনারও সুযোগ পাবে না। কারণ হচ্ছে ওই যে দুর্নীতি, অন্যায়, অবিচারের যে সুযোগ, যে ফাঁকফোকর, ওইগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে বিএনপির তো কর্মী খুঁজে পাবে না। কারণ ওইটা দিয়েই তো মানে ওই দখল, ওই চাঁদা, ওই সিস্টেমটা ডেভেলপ করেই তো একটা দল চলে, সেটার মাধ্যম দিয়ে তো হেলাল ভাই কয় চাঁদাবাজি আপনারা করেন। এরপরে উনি যেটা বলেছেন, উনার দলের একজন লোক আজকেই রায়পুরে, লক্ষ্মীপুর রায়পুরে একটা RDS প্রকল্প, আমি আরডিএস প্রকল্প বলছি, আরডিএস প্রকল্প বলছি, আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা 6 মাস ক্ষমতা আছেন, আমি চ্যালেঞ্জ করলাম মুস্তাকুর রহমান, এখন উনি খারাপ হয়ে আমি গেছে। চ্যালেঞ্জ করলাম, এখন উনি খারাপ হয়ে গেছে। হেলাল ভাই আমি চ্যালেঞ্জ করছি, আপনারা ক্ষমতা আছেন, বাংলাদেশ ব্যাংক আপনাদের, এই ইসলামী ব্যাংকে আপনারা প্রশাসক বসাইছেন, আপনারা যদি প্রমাণ করতে পারেন, জনগণের সামনে উপস্থাপন করেন, খালি ভেক একটা সংবাদ দিলে হবে না, আপনি প্রমাণ করে দেন। এটা আপনি 10 বছর 15 বছরের মানে আরডিএস এর সমস্ত হিসাব নিকাশ, এটা ব্যাংকের নিয়ম রয়েছে। এই 17 বছর ব্যাংকটাকে কিভাবে লুটপাট করে কারা চালিয়েছিল, এটা জামাত ইসলাম চালিয়েছে। কাজেই আপনারা হয়তো সেই এস আলমের সাথে ভাগাভাগিতে যে কোথাও কম পড়েছে কিনা, ওই এস আলমের পদ বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য আপনারা যে কথাগুলো বলছেন, এই জায়গাটা টাকার বস্তা নিয়ে আপনাদের এনি ভাই লক্ষ্মীপুরে যখন ধরা পড়েছে, টাকার বস্তা নিয়ে, সেগুলো তো আপনারা মানে অস্বীকার করতে পারেন না। জনগণ জানে কারা চাঁদাবাজি করে, কারা দখলবাজি, এটা জনগণের কাছে স্পষ্ট। আজকে লক্ষ্মীপুরে রায়পুরে উনার দলীয় একজন লোক বক্তব্য দিয়েছে মাদকের বিরুদ্ধে, বলছে জামাত মাদক খায়ও না, বেচেও না, ব্যবসাও করে না, আর আমলিগ তো হাওয়া হয়ে গেছে, দেশে নাই, তাহলে এই মাদকের ব্যবসা করে কারা? বক্তব্য দিচ্ছে, স্পষ্ট ভিডিও আছে, বলছে তারি ভাই তোমরা ভালো হয়ে যাও, আমরা কিন্তু জিরো টলারেন্সে আছি। তার মানে কি প্রমাণিত হলো? আমাদের সংসদে ঈশ্বরচন্দ্র রায় বক্তব্য দিয়েছে, বদি চলে গেছে, কিন্তু ওখানের ইয়াবা ব্যবসা এবং মাদক ব্যবসা বন্ধ হয় নাই। তাহলে বিকল্প বদি বিএনপির ভিতরেই তৈরি হচ্ছে। তারা কারা সেগুলো তো ইন্ডিকেশন আছে। কাজেই আমি মনে করি আরডিএস নিয়ে যেটা আমি বলেছি, যে আরডিএস নিয়ে ওনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, ক্ষমতায় আছেন, সবকিছু আপনারা প্রমাণ করে দেখান জনগণের সামনে, আমাদের এটা অপরাধ, তদন্ত করে আপনারা প্রমাণ করে দেখান। বরঞ্চ এস আলমের সাথে এটার ভাগ নিয়ে আপনারা অনেক বেশি তৎপর আছেন। হেলাল ভাই আপনাকে প্রশ্ন করতে চাই যে আমরা শুরু থেকে জানছিলাম যে সরকার যখন যে মন্ত্রিসভা গঠন করেছে 28 56, তাছাড়া আরো উপদেষ্টা পরিষদের সদস্যরা আছেন, সেই জায়গা থেকে একদম শুরু থেকে আমরা শুনে এসেছিলাম যে সরকার, প্রধানমন্ত্রী বিশেষ করে মন্ত্রীদের উপরে চোখ রাখছেন, অবজার্ভ করছেন তাদের ব্যর্থতা সফলতা। সেই জায়গা থেকে 180 দিন পরে এসে সরকারের পক্ষ থেকে তাদের জাজমেন্ট করে মন্ত্রিসভায় কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা, প্রয়োজন আছে কিনা, সম্ভাবনা দেখছেন কিনা? দেখেন, এখানে একটা সরকার একটা টিম গঠন করেছে প্রথমেই। আমরা 17 তারিখে যখন শপথ নিই, মন্ত্রিসভা, তারপরে আপনার প্রধানমন্ত্রী দপ্তর, বিভিন্ন দপ্তর নিয়ে একটা টিম গঠন করতে আমাদের 2-3 মাস চলে গেছে। এখনও পুরো টিম কিন্তু 6 মাসেও একটা সরকারের পুরো টিম কিন্তু গঠন হয় না। তারপরে আমরা অনেকটা সফল, যে অনেক জায়গায় আমরা এখনও নিয়োগ দিতে পেরেছি এবং আমাদের সরকারটাকে গঠন করতে হবে। সেই যে সরকারটা দেশ চালাবে তাকে গঠন করতে হবে না, সেই গঠন প্রক্রিয়া এখনও চলছে। সেই প্রক্রিয়াকে আপনার যদি একটু আপনার সংশোধন করা হয় বা বিয়োজন করা হয় বা সংযোজন করা হয়, তার মানে এই না যে ওই মন্ত্রণালয় ব্যর্থ হলো বা অমুক জায়গায় ব্যর্থ হলো। ব্যর্থতা আছে কিনা আমি জানি না, তবে চেঞ্জ ইজ দ্য আনচেঞ্জিং ল, পরিবর্তনই অপরিবর্তনশীল ধর্ম। সুতরাং পরিবর্তন হতেই হবে, কারণ আপনার যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে বিভিন্ন, যেমন বিদ্যুতের একটা নতুন চ্যালেঞ্জ আসছে, যুদ্ধ চ্যালেঞ্জ, গ্যাসের সংকট, তার জন্য পরিবর্তনের দরকার। বাজারে মূল্যস্ফীতি, যেমন আমাদের আপনার যে আপনার রিজার্ভটা আছে, এইটা আমাদের ঋণ পরিশোধ করতে চলে যাচ্ছে, আগের সরকারের রেখে দেওয়া ঋণ, এটা একটা চ্যালেঞ্জ, এর জন্য পরিবর্তনের দরকার, সেরকম নেতৃত্বের দরকার। আমরা বাইরের থেকে ইনভেস্টমেন্ট আনছি, আমেরিকা থেকে দেখেন, আপনাকে আমাদের গার্মেন্ট সেক্টরটার থেকেও একটা ভালো সেক্টর এই সরকার কিন্তু উন্মোচন করেছেন, যেটা আপনি দেখেছেন ভাসানী নব থিয়েটারে 25শে জুলাই আপনার সিলিকন ভ্যালি
আপনার সান ফ্রান্সিসকো থেকে আপনার সেমি কন্ডাক্টর ব্যবসায়ী এবং সেমি কন্ডাক্টর বিশেষজ্ঞ একটা সম্মান করেন। সেখানে আপনি জানেন যে এই যে চিপ তো পৃথিবী এখন সভ্যতার মূল ভূমিকা হলো চিপের। এই চিপস ডিজাইনিংয়ে আমেরিকা বা উন্নত বিশ্বে অনেক টাকা খরচ হয়। একটা চিপ ডিজাইন করতে একজন আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ার মিনিমাম $100,000 আপনার। তাও একজনে হয় না, অনেক। আর আমাদের দেশে বাংলাদেশি টাকায় 2 লাখ থেকে 3 লাখ টাকা একজন যদি প্রোগ্রামারকে দেন, সে একই ডিজাইন করে দেয়, কিন্তু এখানে লেবার ওই কস্টটা বেশি, বেশি, এখানে আমাদের কস্টটা cost কম। কম। আমরা এখানে কিন্তু এটা করছি, এই অ্যাপেল থেকে, মাইক্রোসফট থেকে, ইন্টেল থেকে, গুগল থেকে, আরো বিদেশি কোম্পানি থেকে কিন্তু আমরা ওই 900 টেক্সটাইল বন্ধ হয়ে গেছে। আমি একটু বলি, 350 গার্মেন্টস সেক্টরটা বলি, এই সেক্টরটা বলি। এইখান থেকে যদি আমরা কাজ নিয়ে এখানে যদি আমরা ডিজাইনিংটা করতে পারি এই সেমি কন্ডাক্টরের উপরে, ডিজাইনিংটা করে একটা প্লাস্টিকের জ্যাকেট পরিয়ে ওটা আবার ওই জায়গায় বিক্রি করলে এই সেক্টরে যে কোটি কোটি ডলার ইনকাম করা সম্ভব, শুধু সিলিকন ভ্যালি থেকে, যারা ইন্ডিয়া করছে, বাংলাদেশের বিজ্ঞানী সেটা করা সম্ভব। এবং আমরাও কিন্তু এখন অনেক কাজ বাংলাদেশ আউটসোর্সিং হচ্ছে। সুতরাং এইসব জিনিসকে ত্বরান্বিত করবার জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন। নতুন নেতৃত্ব বলতে যে আগেরগুলো ব্যর্থতা না, যেহেতু নিউ একটা আইডিয়া, তাই না, যে আমরা সেমি কন্ডাক্টর ডিজাইন করতে পারি। তারপরে আপনার এই বিভিন্ন সেক্টরে কিন্তু আরও বেশি কাজ করার জন্য মন্ত্রিসভা সরকারের মধ্যে আপনার পরিবর্তন হওয়া এটাই স্বাভাবিক, এবং এটা সরকারের গতিকে আরও বৃদ্ধি করবে। তবে আমার দৃঢ় বিশ্বাস যে সরকার আপনার তার উন্নয়ন এবং তার জনগণকে শান্তি দেওয়ার জন্য সেরকম নেতৃত্বই গঠন করবে। সে ধরনের কর্মপরিকল্পনায় সামনে সরকারের সামনে রয়েছে। আমাদের সংসদগুলো চালু হবে, তখন দেখবেন যে আমরা বিদ্যুতের একটা কর্মপরিকল্পনা দিব। কিন্তু অসংখ্য ধন্যবাদ। আসলে চাই আমি সদস্য কেন্দ্রীয় মজলিস সুরাজ বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে সহজ সাবলীল অনেকগুলো বিতর্ক তো আমরা করেছি, অনেক আলোচনা করেছি, সেই জায়গা থেকে একেবারে সাবলীলভাবে বিরোধী দলের জায়গা থেকে আপনাকে যদি প্রশ্ন করতে চাই যে এই 6 মাসে বিরোধী দল কতটা বিরোধিতা করতে পেরেছে? দেখেন, আমরা বাংলাদেশে বিরোধী দলের রাজনীতির যে কনসেপ্টটা আগে থেকেই ছিল এবং যে কালচারটা চালু ছিল, সেটাই আমরা কি করতে চেয়েছি, মানে পরিবর্তন করতে চেয়েছি। এটা একটা আমাদের বড় ধরনের একটা অর্জন। কারণ হচ্ছে বিরোধী দল মানে হচ্ছে প্রথম দিন থেকেই কি করবে, মানে সংসদ বর্জন থেকে শুরু করে নিয়ে মানে রাস্তাঘাট বন্ধ, হরতাল, অবরোধ, মানে জ্বালাও পোড়াও, ভাঙচুর, এই যে বিরোধিতার জন্য বিরোধিতা, এই বিরোধিতা আমরা কিন্তু করি না এবং করবো না। আমরা রাজনীতিক এই কালচারটাকে চেঞ্জ করতে চাই। এই জন্য আমরা বলছি ভালো কাজে আমরা সহযোগিতা করব এবং অন্যায় কাজ হলে আমরা সেটা সমালোচনা করব এবং সেটার জন্য আমরা সর্বোচ্চ রকম চেষ্টা করব। দেখেন, আমরা আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপটে আজকে জুলাই সনদটা আটকে গেল, আজকে বাংলাদেশের মানুষ বলছে জামাত যে চেয়েছিল যে আগে এটা সংস্কারটা হয়ে যাক, তারপরে নির্বাচন হোক। কারণ সদস্য দিচ্ছেন না, এটা হচ্ছে ওনারা বলছেন যে ইয়ের জন্য, মানে সংস্কারের জন্য, মানে সংশোধনের জন্য। আমরা সংশোধনের জন্য দিব না, আমরা সংস্কার চাই, আমরা মৌলিক পরিবর্তন চাই। আপনি পরিবর্তন সংস্কার পরিষদের আপনারা শপথ নেন, আমরা সেই কমিটিতে লোক দিব। আপনারা তো সংস্কারের জন্য কমিটেড না, আপনারা সেই জায়গা তো আপনারা রাখেন নাই, কাজেই ওইটা নিয়ে আলোচনা করার দরকার নেই। মেন কথা হচ্ছে যে এখানে আজকে আমরা দেখেন জুলাই নিয়ে এবং এই সংস্কারটা যদি আমাদের আশু রাজনৈতিক পরিবর্তন ঘটাতে না পারি, 17 বছর আমাদের মানে জেনারেশন টু জেনারেশন কিন্তু রাজনীতি বিমুখ ছিল। আবার আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে মানে তারা কি হয়ে মানে তারা মানে রুষ্ট হয়ে তারা কিন্তু মাঠে বের হয়ে এই জাতিকে মুক্ত করেছে, যা আমরা বিরোধী দল হিসেবে আমরা পারি নাই। এই ব্যর্থতা আমাদের, আমরা চেষ্টা করেছি সবাই, আমরা সবাই চেষ্টা করেছি এই ধারাবাহিকতা। এখন এসে আবার যদি আপনি সেই পূর্বের রাজনীতি বহাল রাখেন, এই জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো ইয়াং জেনারেশন রাজনীতি বিমুখ হবে, আবার এসে আরেকটা শূন্যতা তৈরি হবে, আবার আপনাদেরকে নামানোর জন্য আমাদেরকে সেই মানে ফ্যাসিস্ট বিরোধী অভ্যুত্থান ঘটায়, সেই জায়গায় বারবার বাংলাদেশ ফিরে না যাক। আপনারা 3 বার ক্ষমতায় ছিলেন, আবার ক্ষমতায় এসেছেন, আসেন বাংলাদেশের মানুষকে ভালো কিছু দিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। আসতে চাই অ্যাডভোকেট আবু হানা রাজাকি ভাই আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আসলে যা করতে চেয়েছিলাম সেটা করছি না। আপনার কি মনে হয় এখন, আজল বাড়ি হেলাল ভাইকে আমি প্রশ্ন করেছিলাম যে মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা বা প্রয়োজন আছে কিনা, আপনার কাছে যদি আমি প্রশ্ন করি, অনেকগুলো ব্যবস্থা নিয়ে আপনি কথা বলেছেন, প্রশাসন নিয়ে কথা, এই প্রশাসনিক ব্যবস্থা এবং সামগ্রিক রাষ্ট্র পরিচালনাকে পুনর্মূল্যায়ন বা পুনর্বিবেচনা করবার প্রয়োজন আছে কিনা 6 মাস পরে, আপনার কাছে কি? ধন্যবাদ আপনাকে। আমি যে কথাগুলো বলতে চাই, ধরুন আজকে ভাই জামাতের পক্ষ থেকে আছে, উনি বিএনপির পক্ষ থেকে আছে, সুতরাং আমার আজকে শুনতেই ভালো লাগতেছিল, কারণ আলটিমেটলি তো ডিবেট এদের ভিতরেই বেশি হয়, সে কারণে।
কিন্তু আমার যে বিষয়টা হলো এরকম, যেমন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 15 বছর, হেলাল ভাইরা ক্ষমতায় আসলো, তারপরে মাঝখানে ইউনূস সাহেবের বাদই দিলাম, উনি তো আর কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, বা জামাত বিরোধী দলে আছে। কিন্তু জনগণের জন্য যদি সরকার হয়, আমাকে ফিল করতে হবে যে আমি ক্ষমতায়, মানে বিএনপি হেলাল ভাই এখন এমপি, আমাকে ফিল করতে হবে যে আমি ক্ষমতায় গেছি, মানে আমি বলতে আমি জনগণ, আমি ফিল করা মানে জনগণ, আমি এটা ফিল করতে পারি না। শুধু মনে হয় বিএনপি ক্ষমতায় আছে। আর হেলাল ভাই এমপি হয়েছে, হেলাল ভাই ক্ষমতায় গেছে, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছে, উনি প্রধানমন্ত্রী, কিন্তু আমি ফিল করতে পারি না যে আমি ক্ষমতায়। আমরা সেইটা চাই যে যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় যাবে, প্রধানমন্ত্রী তো 66% তার সমর্থক থাকুক বা 5% থাকুক, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল, বাট যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন কিন্তু সবার হবেন। আমাকে তো ফিল করতে হবে যে আমার লোক প্রধানমন্ত্রী, আমাকে ফিল করতে হবে যে আমার লোক আজিজুল বারী হেলাল এমপি। আমি কেন ফিল করি না? এইটুকু আমার ট্র্যাজেডির জায়গা। এইবার আসেন উন্নতি। যেমন হেলাল ভাই বলছে, যেমন গুম নাই, খুন নাই, বিনা বিচারে খুন থাকবে, বাট বিনা বিচারে হত্যা নাই, ক্রস ফায়ার নাই, বিডিআর হত্যার সম্ভাবনা নাই, শাপলা চরিত্রে হত্যার কারেক্ট, এটা নিয়ে আমি দ্বিমত করছি না। কিন্তু এটা তো তারা করে নাই, এটা হলো যে করতো তারা সরাই দেওয়ার কারণে হচ্ছে না। বিষয়টা হলো ওইখানে। এমন না যে ওনারা করতো ওনারা পরিবর্তন হয়েছে, ওরা যে করতো তাকে সরাই দেওয়া হয়েছে। আপনি রেগুলার ভাত খান, আমি রেগুলার রুটি খাই, আপনার সরাই দিয়ে আমি বলবো আমি তার ভাত খাবো না, আমি রুটি খাবো। তো সেই কারণে, বাট নাই, সেটা সাকসেস। আবার যদি একজন সাদা সিধা মানে কি বলে নিরীহ টাইপের ব্যক্তি ধরি, তারেক রহমান সাহেব, সেটা সবাই প্রশংসা করে, আমিও করি। তারেক সাহেব একটা সাদা শার্ট গায়ে দিয়ে ঘোরেন সব জায়গায়, কিন্তু হিলাল ভাই তো কোট গায়ে দিচ্ছে, হি ইজ নট ফলোইং দ্য প্রাইম মিনিস্টার। না না, আমি বলছি যে না, ঠান্ডার জন্য আমি তা বলছি না, আমি বলছি প্রাইম মিনিস্টার যেটা দেখাইতে চাচ্ছে সেটা তো ফলো করা হবে। একজন উপদেষ্টা বলতেছেন যে প্রাইম মিনিস্টার 100 টাকায় লাঞ্চ করেন, যিনি বলছেন উনি কয় টাকায় করেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কি? উপদেষ্টা কত টাকায় করেন, উপদেষ্টা আপনি কয় টাকায় করেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তারপরে আসেন আপনি একটা রাষ্ট্র পরিচালনা করবেন, অবশ্যই রাজনৈতিক দলই করবে। বিয়ে খাইতে গেছিলাম বলে না না, আপনি ভোট দিতে গেছিলাম এই জন্য। না না, এটা আমার গায়ে আজকে ব্লেজারটা থাকলে বলতাম না, আপনার গায়ে আছে তাই বললাম। আরেকটা বিষয় হলো, একটা রাষ্ট্র চলে কি দিয়ে? রাষ্ট্র চলে অর্থনীতি, মেইন হলো অর্থনীতি। ওই হেলাল ভাই যত বড় কথাই কোক, মূল চালিকা শক্তি অর্থনীতি। আজ পর্যন্ত একটা ফরেন অর্থ মানে ফিনান্সিয়াল বা ইকোনমিক পলিসি কিন্তু আমরা পাইনি, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, পাই নাই। 2 নম্বর আসেন, এটা হলো ইন্টারনাল। এক্সটার্নাল যদি আসেন, ফরেন পলিসি। আপনাকে একটা জায়গায় যেতে হবে, আমি 3টা দেশ ধরি, এই 3টা দেশকে কেন্দ্র করে আপনার ফরেন পলিসি এক জায়গায় সেট করতে হবে, আপনি করতে পারেননি। এরপর আসেন আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, সেটা নিয়ে একটা বিরাট পলিসি হইতে হবে, সেটা কিন্তু হয় নাই। আপনি খালি কমিটি করবেন, এটা একটা ভেরি সিম্পল। আমি যদি ক্ষমতায় থাকতাম, আমি আমার কথাই বলবো, আমার কাছে মনে হয় না যে ভারতকে নিয়ে যে প্রবলেমটা হইতেছে, আমার কাছে মনে হয় না এই প্রবলেমটা হওয়ার কথা, কোনো ম্যাটারই না। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা কোনো ম্যাটারই না। বিষয়টা হচ্ছে যে যেই দপ্তরে আছে তার সাথে সেই দপ্তরের আস্থার সম্পর্কটা থাকতে হবে। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে প্রশাসনের আস্থার সম্পর্ক থাকতে হবে। যিনি ফরেন পলিসি দিবেন তাতে যেহেতু বিদেশ ইনভলভ থাকবে, তাদের সাথে আস্থার সম্পর্ক থাকতে হবে। তারপরে যিনি ইকোনমিক পলিসি দিবেন, যাদেরকে ব্যবহার আস্থার সম্পর্ক থাকতে হবে। ফরেন রেমিটেন্স আসবে, কিভাবে ব্যবহার করেন। যেমন বিদ্যুৎ বিল বাড়ান, নো ম্যাটার, আপনি বাড়ান না, 1 টাকার বিদ্যুৎ বিল 10 টাকা নেন, বাট আপনি একটা সুন্দর ব্যাখ্যা দেন যে আমি 9 টাকা বাড়তি নিচ্ছি, আমি কি করব। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, কেউ বলতে পারেন না এই পলিসি, তারা বলুক, জনগণ যদি দেখি ইয়েস ভেরি গুড এক্সপ্লেনেশন, আমার কষ্ট থাকবে না তো। আপনি নিবেন, কোনো ব্যাখ্যা নাই, এটা কি? আমি সবশেষে বলবো এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার করা দরকার। আর একেবারে শেষের দিকে বলতেছি যে প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে বহুত ডিবেট হয়েছে, কালকে ওনার সাথে আমার হেলাল ভাইয়ের সাথে ডিবেট হয়েছে, কিন্তু যেহেতু প্রেসিডেন্ট হয়েই গেছেন আর 70 অনুচ্ছেদ নিয়ে কুস্তি লাভ নাই। বিএনপির মধ্যে একজন সজ্জন ব্যক্তি, একজন ভদ্রলোক, এবং আমি তার সাথে 2 একবার দেখা হয়েছে আমার প্রেস ক্লাবে, তারপরে অনেক জায়গায় দেখা হয়েছে। সে খুব কর্ডিয়াল একটা মানুষ, আন্দোলনের মধ্যে রয়েছে এবং পরীক্ষিত লোক। সেই হিসাবে আমি মনে করি একজন ভালো ব্যক্তি হয়তো আজকে পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তো সব শেষে ওনাকে আমি একটা শুভেচ্ছা জানাইলাম, এবং প্রধানমন্ত্রী থেকে আমি যে কথাগুলো বলছি উনি ফলো করেন, আমার অনুরোধ থাকবে। আর আমি ক্ষমতা পেলে তো কোনো কথাই নেই, এগুলো কোনো অসংখ্য ধন্যবাদ আবু হানিফ রাজাকে। একেবারে 10 সেকেন্ডে এই প্রেসিডেন্টই কিন্তু বলেছিলেন 5 মাস পরে যে কোনো পরিবর্তন হয় নাই, আগের মতোই আছে। এক্স্যাক্টলি উনি বলেছেন। অসংখ্য ধন্যবাদ আজিজুল বারী হেলাল ভাই, অসংখ্য ধন্যবাদ আবু হানিফ রাজাকে, অসংখ্য ধন্যবাদ ডক্টর